তো আমরা প্রফেসর শঙ্কুর ডায়েরি থেকে করভাস গল্পটা পড়ছিলাম। তো যতটা পড়া হয়েছে এর আগের ভিডিও পর্যন্ত, এখন আমরা তার পরের থেকে পড়া শুরু করব। নভেম্বর মাসে চিলির রাজধানী সান্তিয়াগো শহরে সারা বিশ্বের পক্ষী বিজ্ঞানীদের কনফারেন্স আছে। আমরা আগের দিন চর্চা করেছিলাম যে চিলি কোথায় অবস্থিত, চিলির রাজধানী কী, সেটা তো এখানে লেখাই রয়েছে, সান্তিয়াগো শহরে। এই যে পক্ষী বিজ্ঞানীদের সম্মেলন আছে, প্রফেসর শঙ্কু তো পক্ষী বিজ্ঞানী নন, কিন্তু এই সম্মেলনের সঙ্গে তার কি সম্পর্ক আমরা কিছুটা আন্দাজ করতেই পাচ্ছি। তো প্রফেসর শঙ্কুর যেটা ইচ্ছে সেটা হচ্ছে পক্ষী বিজ্ঞানীদের সম্মেলনে তিনি যোগদান করবেন। তো সেখানে সারা বিশ্বের বিখ্যাত পক্ষী বিজ্ঞানীরা আসবেন, আর প্রফেসর শঙ্কু পক্ষী বিজ্ঞানী নন, ফলে ওনার সেখানে আমন্ত্রণ পাওয়ার কোনো প্রশ্ন নেই, উনি আমন্ত্রণ পাবেন না। সেই কারণে মিনেসোটা শহরে তার যে একজন বন্ধু আছেন যিনি পক্ষী বিজ্ঞানী, এখানে আমরা দেখতে পাচ্ছি মিনেসোটাতে আমার পক্ষী বিজ্ঞানী বন্ধু রিউফাস গ্রেনফেলকে চিঠি লিখে দিয়েছি। আমরা আন্দাজ করতে পাচ্ছি উনি কি চিঠি লিখেছেন। আন্দাজ এটাই আমাদের মনে হচ্ছে যে উনি ওই রিউফাস গ্রেনফেলকে চিঠি লিখলেন যে, বন্ধু, তোমাদের যে পক্ষী বিজ্ঞানী সম্মেলনটা হচ্ছে সেখানে যদি আমি একটা নিমন্ত্রণ পেতাম, তাহলে এই আমার করভাসকে নিয়ে আমি যে এক্সপেরিমেন্ট করেছি, তো তার উপরে একটা পেপার, রিসার্চ পেপার আমি সেখানে পড়তে পারতাম এবং হাতে কলমে সকলের সামনে দেখিয়েও দিতে পারতাম। তো যদি আমার বায়স বন্ধুটি, বায়স মানে কাক, যদি আমার বায়স বন্ধুটি সত্যি করে মানুষের বুদ্ধি কিছুটা আয়ত্ত করতে পারে, তাহলে ওকে সঙ্গে নিয়ে গিয়ে সম্মেলনে ডেমনস্ট্রেশন সহ একটা বক্তৃতা চলতে পারে। মানে আমি যেটা বললাম এটাই, যে যদি এই করভাসকে আমি ট্রেনিং দিয়ে যেভাবে আমি ওর মাথায়, এটা তো এমনি ট্রেনিং নয়, আমরা কুকুরকে ট্রেনিং দিই, অনেক সময় বানরকে ট্রেনিং দিই, আবার দেখবে হাঁস মুরগি এদের সঙ্গেও দীর্ঘদিন ধরে কাজ কারবার করলে এরা আমাদের ইচ্ছে অনুযায়ী কাজ করে। তো সেটা অন্য জিনিস, সেটা তাদেরকে একই কাজ করতে শেখানো হয়, বারবার অভ্যাস করানো হয় এবং তার ফলে তারা সেটা করতে পারে। কিন্তু এখানে ব্যাপারটা সম্পূর্ণ আলাদা। এখানে কোনো কাজ করার ট্রেনিং না দিলেও সেই কাজটা করতে পারবে। কিভাবে পারবে না, করভাসের মধ্যে মানুষের জ্ঞান এবং মানুষের বুদ্ধি এর মধ্যে ঢুকিয়ে দেওয়া হয়েছে। কাজেই করভাস মানুষের মতো বুদ্ধি দিয়ে কাজ করতে পারবে। যেমন একটা উদাহরণ দিই, যে কোথাও যদি আগুন ধরিয়ে দিই আর যদি করভাস সেখানে থাকে, কাছাকাছি যদি ওর কাছাকাছি যদি কোনো বাটি থাকে, বাটিতে জল থাকে, করভাসকে শেখানোর দরকারই নেই যে এই তুমি বাটিতে করে নিয়ে এসে জলটা নিয়ে এসে আগুনে ঢালো। কারণ মানুষের বুদ্ধিবৃত্তি এটাই বলে যেখানে আগুন লেগে যাবে সেখানে জল ঢালতে হয়। ফলে করভাসকে না শেখালেও ও কিন্তু ওই বাটিতে করে জল এনে ঢালবে। এই তফাৎটা কিন্তু তোমাদেরকে বুঝতে হবে, যে প্রশিক্ষণ দিয়ে কাউকে তৈরি করা এক জিনিস, আর তার মধ্যে মানুষের জ্ঞান এবং বুদ্ধি তার মাথায় ঢুকিয়ে দিয়ে তাকে দিয়ে সেই নিজের বুদ্ধি দ্বারা কাজ করবে সেটা অন্য জিনিস। তো সেটা এখনো পর্যন্ত প্রফেসর শঙ্কু ছাড়া কারো পক্ষে সম্ভব হয়নি। তো তাই প্রফেসর শঙ্কু চাইছেন যে এই বিষয়টা একটা অভূতপূর্ব বিষয়, অভিনব বিষয়, তাহলে বিশ্বের পক্ষী বিজ্ঞানীদের সামনে এই বিষয়টা উপস্থাপন করা যাবে। তো সেই জন্যে উনি প্রফেসর গ্রেনফেলকে একটা চিঠি লিখে দিলেন। এরপর আমরা দেখতে পাচ্ছি উনি ডায়েরিটা লিখছেন 4 অক্টোবর তারিখে,
ডায়েরি লেখার তারিখ কবে? 4 অক্টোবর। সেখানে উনি কি লিখছেন? করভাস হলো কাক জাতীয় পাখির ল্যাটিন নাম। দেখো, পৃথিবীতে যত প্রাণী, উদ্ভিদ যা কিছু আছে সবারই কিন্তু বৈজ্ঞানিক নামটা ল্যাটিন নাম, ল্যাটিন ভাষায় লেখা হয়। এটা সারা বিশ্বের বিজ্ঞানী মহলে এটা স্বীকৃত। সবাই মিলে সমবেত হয়ে একটা নিয়ম তৈরি করা হয়েছে যে নূতন পুরানো যে কোনো জিনিস যেগুলো বিজ্ঞানের গবেষণার বিষয়বস্তু, সেটা খনিজ পদার্থ হোক বা নতুন কোনো ল্যাবরেটরিতে কোনো মৌলিক পদার্থ বা যৌগিক পদার্থ আবিষ্কার করা হোক, বা নতুন আবিষ্কৃত কোনো যে জীব আমরা আগে কখনো দেখিনি, কেউ যদি হঠাৎ সেই জীবটাকে খুঁজে পায়, কোনো প্রাণী বা কোনো উদ্ভিদ, তাহলে এদের একটা সর্বসম্মত নাম থাকবে, সেটা হচ্ছে ল্যাটিন নাম, ল্যাটিন ভাষায় হবে। তো এই কাক জাতীয় প্রাণীদের এদের ল্যাটিন নামটা হচ্ছে করভাস। তোমরা সবাই জানো ক্যারোলাস লিনিয়াসের বাইনোমিয়াল নমেনক্লেচার বা দ্বিপদ নামকরণ। এটা হয়তো তোমরা জানো না, এটা ক্লাস 10-এর জীবনবিজ্ঞানে পড়বে বা হায়ার সেকেন্ডারিতে জীবনবিজ্ঞানে পড়বে। তো সেখানে ওই বাইনোমিয়াল নমেনক্লেচার মানে দ্বিপদ নামকরণ, দুটো পদ থাকবে। তার প্রথমটা হচ্ছে জেনাস নেম, দ্বিতীয়টা হচ্ছে স্পিসিস নেম। তাহলে করভাস, তারপর হয়তো সামথিং কিছু আছে, কিন্তু করভাস অংশটাই প্রফেসর শঙ্কু নিয়েছেন। যেমন ধরো আমাদের মশা যখন মশার বৈজ্ঞানিক নাম তোমাদেরকে জিজ্ঞাসা করা হয়, অ্যানোফিলিস মশার বৈজ্ঞানিক নাম কি? না অ্যানোফিলিস স্পিসিস। ফাইলেরিয়ার মশার নাম কি? না কিউলেক্স স্পিসিস। তো অ্যানোফিলিস শুধু নামটা নয়, অ্যানোফিলিস স্পিসিস। এবার তার মধ্যে অনেকগুলো স্পিসিস আছে, তো আমরা একসাথে ওইগুলোকে একসাথেই বলি অ্যানোফিলিস স্পিসিস। এরপর বিজ্ঞানীরা যখন সেগুলো নিয়ে পার্টিকুলারলি এক একটা জিনিস নিয়ে আলোচনা করবে, তখন এবারে তোমার যে তাদের আরও যে স্পেসিফিক প্রজাতিটা রয়েছে সেই প্রজাতির নামটাও সেখানে যোগ হবে। যেমন আমরা বলি ডেঙ্গুর মশাকে বলি এডিস স্পিসিস, কিন্তু আমাদের এখানে যে ডেঙ্গুর রোগটা ছড়ায় যে মশাগুলো, তাদের নাম হচ্ছে এডিস ইজিপ্টাই। তাহলে এডিস একটা পদ, ইজিপ্টাই আরেকটা পদ। এই দ্বিপদ নামকরণ, এই সিস্টেমটা পৃথিবীর বিজ্ঞানী মহলে চালু আছে। তার মধ্যে প্রথম পদটা প্রফেসর শঙ্কু নিয়েছেন। কাক, শুধু কাকের বৈজ্ঞানিক নাম করভাস নয়, কাক জাতীয় সমস্ত প্রাণীদের যে জেনাস নেম সেটা হচ্ছে করভাস। তো সেই জন্যেই উনি লিখছেন করভাস হলো কাক জাতীয় পাখির ল্যাটিন নাম। আমার ছাত্রটিকে আমি ওই নামেই ডাকছি। নাম ধরে ডাকলে প্রথম দিকে আমার দিকে ফিরে ফিরে চাইতো, এখন দেখছি গলা দিয়ে শব্দ করে উত্তর দেয়। এই প্রথম একটা কাককে কাকা না বলে কি বলতে শুনছি। এটা একটা অদ্ভুত ব্যাপার, মানে কাক যেন বলতে চাইছে, যখন বলছি করভাস তখন কাক বলতে চাইছে কি, মানে মানুষ কি বলে উত্তর দেয়, ও সেই মানুষের বুদ্ধিটাকে কাজে লাগিয়ে কাকা না বলে বলছে কি। তবে তার কণ্ঠস্বরের বিশেষ পরিবর্তন আমি আশা করছি না। হ্যাঁ, করভাস যতই কি বলে উত্তর দিক, কিটা মনে হচ্ছে যেন কি, একেবারে স্পষ্ট কি নয়, কিন্তু করভাস যতই মানুষের ভাষায় উত্তর দেওয়ার চেষ্টা করুক না কেন, ওর পক্ষে মানুষের ভাষায় পুরোপুরি কথা বলা সম্ভব নয়। কেন সম্ভব নয়? কারণ এটা বুদ্ধির উপর নির্ভর করে না। প্রত্যেকটা প্রাণীর বাকযন্ত্রের গঠন, যেখান দিয়ে আমরা শব্দটা তৈরি করি, প্রত্যেকটা প্রাণীর বাকযন্ত্রের গঠন আলাদা। সেই জন্যে একজন প্রাণী আরেকজন প্রাণীর ভাষায় কথা বলতে পারে না। দেখবে তোমরা যে আমরা যখন টিয়া পাখিকে কথা বলা শেখাই, টিয়া পাখি আমাদের কথাটাকে অনুকরণ করে এবং আমাদের কথাটাকেই বলে, কিন্তু সেই কথাটা কি আমাদের একেবারে হুবহু মানুষের শব্দ, যেরকম মানুষের কথা যেরকম স্পষ্ট বোঝা যায়, টিয়া পাখির কথাটা কি ততটা স্পষ্ট হয়?
অথচ টিয়া, ময়না এগুলোর বাকযন্ত্র এমনভাবে তৈরি, তারা কিন্তু প্রায় মানুষের মতো কথা বলতে পারে, ওই প্রায়, কিন্তু একেবারে নিখুঁতভাবে পারে না। সেখানে কাকের বাকযন্ত্র তো সম্পূর্ণ আলাদা। তার মুখ দিয়ে কা কা এই কর্কশ শব্দ ছাড়া অন্য কিছু শব্দ উচ্চারণ করার ক্ষমতাই তার নেই। ফলে কাকের যতই বুদ্ধি থাক না কেন, সে মানুষের ভাষায় সুস্পষ্ট রূপে কথা বলতে পারবে না। তাই ও কি বলতে চাইছে, কিন্তু সেই কিটা মানুষের মুখ দিয়ে যেভাবে কি বেরোয় এরকম নয়। কিন্তু প্রফেসর শঙ্কু বুঝতে পারছেন যে ও কি বলতে চাইছে। তো সেই জন্যেই উনি বলছেন যে কণ্ঠস্বরের বিশেষ পরিবর্তন আমি আশা করছি না। কার? করভাসের। অর্থাৎ করভাসকে দিয়ে কথা বলানো চলবে না। তাহলে সে যে বুদ্ধিমান, তার মধ্যে যে মানুষের বুদ্ধি সঞ্চারিত করা হয়েছে, এই বুদ্ধির পরিচয়টা লোককে ও দেবে কি করে? কেউ যদি প্রশ্ন করে বলো 2 দুগুণে কত, আমি উত্তর দিলাম 4, তখন মানুষ বুঝতে পারবে যে হ্যাঁ, ছেলেটার বুদ্ধি আছে, লোকটার বুদ্ধি আছে, 2কে 2 দিয়ে গুণ করলো, করে 4 করলো। কিন্তু করভাস তো ওইভাবে উত্তর দিতে পারবে না, কারণ তার কণ্ঠস্বর মানুষের মতো করা সম্ভব নয়। সেই জন্যেই করভাসের বুদ্ধির পরিচয় তার কাজেই প্রকাশ পাবে বলে আমার বিশ্বাস। তবে করভাসের বুদ্ধির পরিচয় লোকের সামনে উপস্থাপন করতে গেলে তাকে দিয়ে তার কাজ করাতে হবে, যে কাজের মধ্য দিয়ে তার বুদ্ধির প্রকাশ ঘটবে। তো করভাসকে আগে বাংলা শেখানো হয়েছিল, করভাস এখন ইংরেজি শিখছে। কেন ইংরেজি শিখছে না, বাইরে গিয়ে ডেমনস্ট্রেশন দিতে গেলে এই ভাষাটা প্রয়োজন হবে। করভাস তো ইংরেজিতে কথা বলবে না, কিন্তু ইংরেজিতে যে নির্দেশ দেয়া হবে সেটা তো ওকে বুঝতে হবে। কারণ আন্তর্জাতিক যে সম্মেলনগুলো হয় সেগুলো সবই ইংরেজি ভাষায়, সেখানে পেপার পড়তে হয়, ইংরেজি ভাষায় কথা বলতে হয়। তো কেউ যদি, কোনো বিজ্ঞানী যদি অন্য কোনো ভাষায় পেপার পড়েন, তো সেই পেপারটাকে আবার অনুবাদ করতে হবে ইংরেজি ভাষায়, তবে গিয়ে সেই পেপারটা গ্রহণযোগ্য হবে। তো তাহলে এখানে প্রফেসর শঙ্কু উনি চাইছেন যে করভাস, আমি যে গবেষণাটা করেছি এই গবেষণার প্রত্যক্ষ ফল এটা করভাস নিজে দেখাবে। তাহলে দেখাতে গেলে আমাকে তাকে এমন নির্দেশ দিতে হবে, এমন ভাষায়, যে ভাষাটা ওখানকার সমস্ত বিজ্ঞানীরা বুঝবেন। এবং আমরা স্বীকার করি বা না করি, আজকে ইংরেজি ভাষা আন্তর্জাতিক ভাষা হিসেবে একেবারে শক্তরূপে প্রতিষ্ঠিত হয়েছে। ফলে ইংরেজি ভাষাটা করভাসকে শিখতে হবে। তো তার জন্যে করভাস এখন ইংরেজি শিখছে। বাইরে গিয়ে ডেমনস্ট্রেশন দিতে গেলে এই ভাষাটা প্রয়োজন হবে। ওর একটা টাইমের স্কেডিউল তৈরি করে দিয়েছি। আগে বলতাম শিডিউল, এখন মার্কিন ইংলিশের দৌলতে এই শব্দটা হয়ে গেছে স্কেডিউল, মানে রুটিন। ওর ট্রেনিংয়ের যে স্কেডিউল, অর্থাৎ ওর ট্রেনিংয়ের সময়, এটা হচ্ছে ওর ট্রেনিংয়ের সময় হলো, বানানটা ভুল আছে, ওর ট্রেনিংয়ের সময় হলো সকাল 8টা থেকে 9টা। ব্যাস, দিনের বেলা বাকি সময়টা ও আমার ঘরের আশেপাশেই ঘোরাফেরা করে। আর যখন সন্ধ্যা হয়ে যায়, সন্ধ্যা হলে এখনও রোজই চলে যায় আমার বাগানের উত্তর পশ্চিম কোণের আম গাছটায়, ওখানটাতেই ও রাতটা কাটায়, ওটাই ওর বাসা। এখন নিউটনের মধ্যেও একটা পরিবর্তন এসেছে। নিউটন আগে পাখি দেখলেই তেড়ে যেত, তারপর বয়স হয়েছে এখন, তো ফলে পাখিদের প্রতি ওর বন্ধুত্বও নেই, শত্রুতাও নেই। যা পাচ্ছিস কর বাবা, রোজ রোজ আমি তোদেরকে আর তাড়াতে পারি না, এরকম একটা ব্যাপার ছিল নিউটনের। কিন্তু এখন করভাসের ক্ষেত্রে ব্যাপারটা একটু অন্যরকম হয়েছে। নিউটন করভাসকে মোটামুটি একটা বন্ধু হিসেবেই মেনে নিয়েছে, যে ঠিক আছে, ও আমাদের ঘরের একটা সদস্য। আজকে যে ঘটনাটা ঘটল, তারপর সম্পর্কটা যে বন্ধুত্বে পরিণত হবে না
এটা বলা যাবে না। আজকে যে ঘটনাটা ঘটলো তারপরে সম্পর্কটা বন্ধুত্বে পরিণত হলেও আশ্চর্য হব না। কি ঘটনাটা ঘটলো? ব্যাপারটা ঘটলো দুপুরে। নিউটন আমার আরাম কেদারাটার পাশে কুণ্ডলী পাকিয়ে শুয়ে আছে। করভাস কোথায় যেন উধাও, করভাস নেই। আমি খাতায় নোট লিখছি। নিউটন আরাম কেদারাটার পাশে কুণ্ডলী পাকিয়ে শুয়ে আছে, করভাস কোথায় যেন উধাও, আমি খাতায় নোট লিখছি। এমন সময় হঠাৎ ডানার ঝটপটানি শুনে জানালার দিকে চেয়ে দেখি করভাস ঘরে ঢুকেছে। তার ঠোঁটে এক টুকরো একটি সদ্য কাটা মাছের টুকরো। সে সেটাকে এনে খপ করে নিউটনের সামনে ফেলে দিয়ে আবার জানালায় ফিরে গিয়ে বসে বসেই ঘাড় বেঁকিয়ে এদিক ওদিক দেখতে লাগলো। ব্যাপারটা বোঝার আছে। বেড়ালের প্রিয় খাদ্য যে মাছ, এটা করভাস বুঝতে পেরেছে। বুদ্ধি না থাকলে এটা বোঝা যায় না। এরপরে সেই মাছের একটা টুকরো এনে দিলে সেটা যে নিউটন তৃপ্তি করে খাবে এবং নিউটনের সঙ্গে তার বন্ধুত্ব হবে, এটা বুঝতে গেলে বুদ্ধি দরকার। তার মানে এখান থেকে বুঝতে পারছি নিউটনের করভাসের মস্তিষ্কে মানুষের জ্ঞান এবং বুদ্ধি সঞ্চারিত করার যে পদক্ষেপটা প্রফেসর শঙ্কু নিয়েছেন এবং যে কাজটা করেছেন তার কিন্তু ফল ফলেছে। মানে করভাসের মধ্যে মানুষের বুদ্ধি ঢুকেছে, এখান থেকে আন্দাজ করতে পারছি। এরপরে প্রফেসর শঙ্কু লিখছেন, গ্রেনফেল আমার চিঠির উত্তর দিয়েছে। লিখেছে সে পক্ষীবিজ্ঞানীদের সম্মেলনে আমাকে নিমন্ত্রণ পাঠানোর ব্যবস্থা করছে। গ্রেনফেল লিখেছে যে তোমার কোনো চিন্তা নেই, আমি ব্যবস্থা করেছি যাতে তোমাকে ডাকা হয়, তুমি তৈরি থাকো। আমি অবশ্যই যেন কাক সমেত যথাসময়ে সান্তিয়াগোতে গিয়ে হাজির হই। ব্যাস, এই আমাদের আজকের ডায়েরি শেষ। এরপরে দেখতে পাচ্ছি ডায়েরি লেখা হচ্ছে 20শে অক্টোবর। 20শে অক্টোবর কি লিখছেন? প্রফেসর শঙ্কু লিখছেন, 2 সপ্তাহে অভাবনীয় প্রোগ্রেস মানে উন্নতি। কার উন্নতি? করভাসের উন্নতি। কার উন্নতি? প্রফেসর শঙ্কুর গবেষণার উন্নতি। কীরকম, কিভাবে বুঝতে পারছি সেটা? না, করভাস ঠোঁটে পেন্সিল নিয়ে ইংরেজি কথা আর সংখ্যা লিখছে। কাগজটাকে টেবিলের উপরে ফেলে দিতে হয়, করভাস তার উপর দাঁড়িয়ে লেখে। আজকে দেখছি ওর নিজের নামটা ইংরেজিতে লিখল, একদম গোটা গোটা অক্ষরে লিখল, CORVUS। প্রফেসর শঙ্কু ডিকটেশন দিলেন, নির্দেশ দিলেন, করভাস প্লিজ রাইট ইউর নেম। আর করভাস তখন ওই টেবিলের উপরে যে কাগজটা রয়েছে মুখে পেন্সিল নিয়ে সেইটার উপরে ও একেবারে পরিষ্কার করে লিখে দিল CORVUS, অর্থাৎ করভাস। এখনও সহজ যোগ বিয়োগ করতে পারছে। ইংল্যান্ডের রাজধানী কি সেটা জিজ্ঞেস করলে সে লিখতে পারছে লন্ডন। আমার পদবিটা সে লিখতে পারছে। তাহলে কতটা উন্নতি হয়েছে। আরও দেখো, 3 দিন আগে ওকে শিখিয়েছিলাম মাস, বার এবং তারিখ। এটা কি মাস, কতগুলো মাস আছে, কি বার, কতগুলো বার আছে, প্রত্যেক মাসে কটা করে দিন আছে,
আজকে কত তারিখ, আগামীকাল কত তারিখ হবে, গতকাল কত তারিখ ছিল, কি বার ছিল, এগুলো শিখিয়েছি। তো আজকে ওকে জিজ্ঞাসা করলাম আজকে কি বার। তো আজকে কি বার জিজ্ঞাসা করাতে সে পরিষ্কার অক্ষরে লিখল FRIDAY, অর্থাৎ ফ্রাইডে। তাহলে আজকে যে শুক্রবার সেটা করভাস লিখতে পারল। খাওয়ার ব্যাপারেও করভাসের বুদ্ধির পরিচয় পেয়েছি। কীরকম বুদ্ধির পরিচয় পেলাম? আজ একটা পাত্রে রুটি আর টোস্টের টুকরো, রুটি টোস্ট তোমরা দেখেছো বা না দেখলেও বলি তোমাদেরকে, যে টোস্ট হচ্ছে সেটাই একটা পাউরুটিকে একটু আগুনে সেঁকে নিতে হয়, ব্যাস হয়ে গেল সেইটা টোস্ট। মানে এমনি পাউরুটিকে অর্ধেকটা ভাগ করে নিলাম, করে দুটো ভাগ সেঁকে নিলাম দুদিকটা, এটা হয়ে গেল টোস্ট। এবারে টোস্ট আমরা বিভিন্ন রকমভাবে খেতে পারি। প্রথম কথা হচ্ছে বাটার বা মাখন মাখিয়ে খেতে পারি। টোস্টের উপরে মাখন মাখিয়ে দিলাম, অল্প চিনি ছড়িয়ে দিলাম, এটা হতে পারে একটা। আবার জেলি মাখিয়ে খেতে পারি, সেটাও খায়। আবার ডিম ভেজে ওই টোস্টকে দিয়ে এগ টোস্ট করেও খাওয়া যায়, যে যেভাবে খায়। তো আজ একটা পাত্রে রুটি টোস্টের টুকরো আর আরেকটা পাত্রে খানিকটা পেয়ারার জেলি ওর সামনে রেখেছিলাম। ও রুটির টুকরোগুলো মুখে পড়ার আগে প্রতিবারই ঠোঁট দিয়ে খানিকটা জেলি মাখিয়ে নিচ্ছিল। দেখো, সাধারণ কাক যেটা করে, যা পায় তাই খায়, কাক খায় না এমন কিছু নয়। কিন্তু মানুষেরা টোস্ট খায়, ওই যে বললাম, হয় জেলি টোস্ট, নয় বাটার টোস্ট, নইলে এগ টোস্ট। তো এখন পাশে যখন জেলি রয়েছে, তখন করভাস কিন্তু আর শুধু রুটি খাচ্ছে না, সে জেলি মাখিয়ে খাচ্ছে। মানে জেলি মাখিয়ে যে খেতে হয় এটা সে শিখেছে, এবং জেলি কিভাবে মাখাতে হয়, কোথায় মাখাতে হয়, এটাও সে শিখেছে। তো আজকে আমরা এইটুকুই পড়ব। এর পরের যে ডায়েরিটা লেখা হচ্ছে সেটা হচ্ছে 22শে অক্টোবর তারিখে। 22শে অক্টোবর প্রফেসর শঙ্কুর কি অভিজ্ঞতা হচ্ছে বা তার কি মনে হচ্ছে করভাস কতটা উপযুক্ত হয়ে উঠেছে, সেটা আমরা ওই 22শে অক্টোবর তারিখের ডায়েরি থেকে জানতে পারবো। তাহলে আজকে এই পর্যন্তই। তোমরা যদি কোথাও বুঝতে না পারো গ্রুপে লিখবে, আমি উত্তর দিয়ে দেবো। ঠিক আছে, মন দিয়ে পড়াশোনা করো। আবার বলছি, গ্রীষ্মের ছুটি মানে স্কুল ছুটি, পড়াশোনার ছুটি কিন্তু নয়।